নির্বাচনে পোস্টারের ব্যবহার দেখতে চায় না সংস্কার কমিশন। ইসিকে জবাবদিহির আওতায় আনা গেলে পুনরাবৃত্তি হবে না আজ্ঞাবহ নির্বাচনের, বললেন বদিউল আলম। পোস্টার ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ। অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা, তার আমরা পুনরাবৃত্তি চাই না। যে কোনো নির্বাচিত শক্তি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো, বললেন মির্জা ফখরুল। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। একটা নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ক্ষমতা নিয়ে নির্বাহী আদেশের ঝড় ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আসবে না পরিবর্তন, মত বিশ্লেষকের। বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড গেলেন ডক্টর ইউনূস। বেইজিংয়ে চীন বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। কূটনৈতিক সম্পর্কে নয়া মেরুকরণের ইঙ্গিত। সাবেক আইজিপি বেনজিরের রিসোর্টে এনবিআরের হানা। গোপালগঞ্জে সংগ্রহ করা হচ্ছে সম্পত্তির হিসেব নিকেশ, হার্ড ডিস্ক ও নথি যাচাই। 15 বছর ধরে মিরপুরের ঝিলপাড়ের 7 একর জমি দখল, গুড়িয়ে দেওয়া হলো বস্তি। রেলের জায়গা উদ্ধারে তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান। এবং বিভিন্ন পণ্যে ভ্যাট আরোপ করা হলেও দামে প্রভাব পড়েনি, দাবি অর্থ উপদেষ্টার। কিছু ক্ষেত্রে আগামী বাজেটে সমন্বয়ের আশ্বাস। স্বল্প মূল্যে কৃষি পণ্য বিক্রি বন্ধের সিদ্ধান্ত। নির্বাচনের সময় পোস্টার ব্যবহার না করার বিষয়ে প্রস্তাব করেছে সংস্কার কমিশন। সকালে নির্বাচন ভবনে এক মতবিনিময় সভায় এ কথা জানান কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ইসিকে জবাবদিহির আওতায় আনা গেলে আজ্ঞাবহ নির্বাচনের পুনরাবৃত্তি হবে না। ছাত্র জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তারা ফের রাষ্ট্র পরিচালনায় আসুক, এমনটা অনেকেই চায় না বলে মন্তব্য বদিউলের। বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যেসব অভিযোগ ছিল তার মধ্যে অন্যতম নির্বাচন ব্যবস্থা নিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ভোটের ব্যবস্থাকে ঢেলে সাজাতে সংস্কার কমিশন গঠন করে। বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন কমিশন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে 150টির বেশি সুপারিশ করা হয়। এসব সুপারিশকে সামনে রেখে নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন RFED-টকে আমন্ত্রণ জানানো হয় বদিউল আলম মজুমদারকে। মঙ্গলবার আগারগাঁয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ আলোচনায় তিনি বলেন, নির্বাচনের পোস্টার ব্যবহার দেখতে চায় না তার কমিশন। প্রার্থী বাছাইয়ে মানবাধিকার লঙ্ঘনকারীদের স্থান না দেওয়ার সুপারিশের কথাও জানান তিনি। অতীতে সরকার যা ইচ্ছা তা করেছে, নির্বাচন কমিশনের তোয়াক্কাও করে নাই। তো নির্বাচন কমিশন যেন নির্বাহী বিভাগ যা ইচ্ছা তা করতে না পারে। পোস্টার ব্যবহার না করার পক্ষে আমরা প্রস্তাব করেছি। এটা পরিবেশের জন্য খারাপ এবং এটা আসলে কোনো সুফল আনে না। তথ্য গোপন কিংবা মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ উঠে তাদের নির্বাচন একবার বাতিল হলে আদালতের মাধ্যমে তারা যেন আর নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এটা একটা কঠোর আমরা সুপারিশ করেছি। আগে সংস্কার না নির্বাচন, এমন প্রশ্নে পক্ষে বিপক্ষে মত রয়েছে অংশীজনদের। তবে বদিউলের মতে রাজনৈতিক পরিচ্ছন্নতা, নির্বাচনী অঙ্গন দুর্নীতিমুক্ত ও ইসিকে শক্তিশালীকরণ, এই 3টি বিষয়ের সংস্কার করে নির্বাচন করা যেতে পারে। বিগত 3টি নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ায় আগের কমিশনগুলোর বিচারও চান তিনি। নির্বাচনটা সঠিক হবে না এরকম যদি সম্ভাবনা দেখা দেয়, নির্বাচন কমিশন যেন রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তারা নির্দেশনা নিতে পারে, যাতে তারা ওই যে একটা বিতর্কিত নির্বাচন অনুষ্ঠান করে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে না দেয়। আমরা একটা কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের কথা আমরা বলেছি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 4 মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলেও মত বদিউল আলম মজুমদারের। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
যে কোনো নির্বাচিত সরকার অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি ন্যূনতম সংস্কারের পরই দ্রুততম সময়ে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। অতি বিপ্লবী চিন্তাভাবনা নিয়ে অস্থিরতা তৈরি করা যাবে না বলেও এ সময় মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, সংস্কারের যে প্রস্তাবনাগুলো এসেছে ভালো কিছু হবে। প্রধান উপদেষ্টা সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে বড়। একটা নির্বাচিত সরকার সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। আহতদের মধ্যে যাদের চোখ এবং আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসির নির্দেশনায় ভোটার তালিকায় হালনাগাদ করা হচ্ছে তাদেরকেও। বিএসএমএমইউ হাসপাতালে সকালে এ কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। জানান, জুলাই অভ্যুত্থানের নায়কদের তথ্য হালনাগাদ করতে রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতেও একইভাবে চলবে এই সেবা। আহতদের কাছে পর্যাপ্ত তথ্য না পাওয়া গেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে হস্তান্তর করা হবে পরিচয়পত্র। নতুন ভোটার ছাড়াও এনআইডি সংশোধনের সুযোগও পাচ্ছেন আহতরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটাল হিলে 47তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জয়েন্ট প্রতিষ্ঠানের প্রধান এবং 5 শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা। ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঐতিহাসিক মুহূর্ত, রাজস্বিক অভিষেক, যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প। মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে। পরে প্রধান বিচারপতি জন রবার্টস 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে। প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন। পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। বলেন, তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া। তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন। ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প। Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে, ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা। And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স। এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন, সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন, সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা। তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে।
এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে। 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান। পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে, যদিও 2021 সালে এমনটি ছিল না। তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বাইডেনের আমলে 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। The first item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. মার্কিন মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ক্যাপিটল হিলের ওয়ান অ্যারিনায় হাজারো মানুষের সামনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশে সই করেন তিনি। শুরুতেই বাতিল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের 78টি নির্বাহী আদেশ। এর মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি রয়েছে। গেল নির্বাচনে অংশগ্রহণের পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানে ছিলেন ট্রাম্প। যেমন কথা তেমন কাজ। ওভাল অফিসের দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেন তিনি। 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় অভিযুক্ত 1,500-এর বেশি মানুষকে সাধারণ ক্ষমার আদেশও এদিন সই করেন মার্কিন প্রেসিডেন্ট। বাতিল করে দেন এ সংক্রান্ত সব মামলা। আগেই প্রতিশ্রুতি দেয়া প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবার নির্বাহী আদেশ দিয়েছেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিচ্ছেন তিনি। তার এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করার পাশাপাশি পরবর্তীতে কোনো মহামারীর বিরুদ্ধে লড়াইকে আরও কঠিন করে তুলবে বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওয়ান অ্যারিনায় সমর্থকদের করতালির মধ্যে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধের সময়সীমা বাড়ানোর আদেশ দেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় কোনো পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। যদিও দক্ষিণ এশীয় রাজনীতি ও অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। ট্রাম্পের অভিবাসন নীতির কারণে ক্ষতির মুখে লাখ লাখ অভিবাসী রয়েছেন বাংলাদেশিরাও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এক ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে।
আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক বৈঠকে যোগ দিতে 4 দিনের সরকারি সফরে রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত 1টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটন সিনামাত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসার কথা রয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপও অনুষ্ঠিত হবে। 4 দিনের সফর শেষে 25 জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর এই সফরে আলোচনা হওয়ার কথা রয়েছে বহুমুখী বিষয়ে। এছাড়া আগামী মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ব্যাপারেও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করছেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। বৃহৎ প্রকল্প, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আর ব্যবসা বিনিয়োগে বাংলাদেশের বড় অংশীদার এখন চীন। যদিও গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর নয়া বাস্তবতায় দুই দেশের সম্পর্কের মেরুকরণ কেমন হয় তা নিয়ে জল্পনা ছিল কম বেশি। তবে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। সফরে গুরুত্ব পেতে যাচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, তিস্তা প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ঢাকায় নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং, এমন মত দিচ্ছেন কেউ কেউ। স্ট্রেংথেনিং অফ দ্য রিলেশনস এটাও একটা ইঙ্গিত বহন করে। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার, আমাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা বা ফার্দার কনসোলিডেট করার জন্য আর কি। যে অবশ্যই এদিক দিয়ে বলবেন যে এটা তো একটা ডাইমেনশন তো আছেই। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট
with the leaders. প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি আমাদের অবলম্বন করতে হয়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে অর্ধশতাধিক। জালে আটকা পড়াই কারণ, হুমকিতে জীববৈচিত্র্য। চিন্তার ব্যবধান থাকলেও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও পীর সাহেব চরমোনাইয়ের বরিশালের বাড়িতে যান জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় শীর্ষ 2 নেতা কুশল বিনিময় করেন। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ইসলামী দল হিসেবে আদালতে আলাদা হলেও নিজেদের মধ্যে দূরত্ব না থাকার কথা জানান জামায়াতের আমির। ইসলামী আন্দোলনের আমির বলেন, 53 বছরে জাতীয় আশা আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন হয়নি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামের পক্ষে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য। আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। জনগণের প্রত্যাশা, এদেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। আমাদেরকে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ যেন আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করে। আমরা যেন সবাই একত্রিত হয়ে এই দেশটা যেন সুন্দরভাবে এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কাজ করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। গোপালগঞ্জে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্টে অভিযান চালাচ্ছে এনবিআর। এ সময় বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও বিপুল নথিপত্র যাচাই বাছাই করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা। মূলত সম্পদের হিসাব বিবরণীতে দেয়া তথ্যের সঙ্গে মাঠের বাস্তবতা মিলিয়ে দেখতেই এই অভিযান। এর আগে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অসংখ্য অভিযোগও উঠেছে বেনজিরের বিরুদ্ধে। এর মধ্যে বেনজির আহমেদ, তার পরিবারের সদস্যদের নামে থাকা অসংখ্য জমি এবং বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংকে থাকা হিসাব জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমি সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে নানা কৌশলে কিনে নেন। আবার অনেক জমি নেওয়া হয় জবরদখলে। রিসোর্ট ও অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় 1400 বিঘা জমি বেনজিরের দখলে রয়েছে বলে জানান স্থানীয়রা। এই মুহূর্তে গোপালগঞ্জে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। সাভানা ইকো রিসোর্ট সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন এই রিসোর্টে বেশ বিশাল অঙ্কের একটা কর ফাঁকির অভিযোগ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, এবং তারা আজ সকালে থেকে কিন্তু এই অভিযান পরিচালনা করছে এবং তারা মূলত আসলে যাচাই বাছাই করছেন যে আসলে কি ধরনের কর ফাঁকি দেওয়া হয়েছে, কি ধরনের আয় বহির্ভূত আসলে সম্পদ অর্জন করা হয়েছে বেনজির আহমেদের নামে। সে বিষয়গুলো যাচাই বাছাই করেই কিন্তু তারা আজকে কিছুক্ষণ আগেই আমাদের কাছে আসলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে আমাদের যে তথ্যটি দিয়েছেন সেটি হচ্ছে, একটু যদি জানিয়ে রাখি, যে আসলে কোনো সংখ্যা তারা নির্ধারণ করেননি। তারা শুধু আমাদেরকে জানিয়েছেন যে বিশাল অঙ্কের কর ফাঁকির কিন্তু প্রাথমিক প্রমাণ পেয়েছে কিন্তু এই জাতীয় রাজস্ব বোর্ড। এবং তারা যেটি বলছেন যে অবৈধ অর্জনের ক্ষেত্রেও কিন্তু শুধু তিনি নয়, তার পরিবারের নামেও কিন্তু অবৈধ সম্পত্তির প্রমাণ পেয়েছে, অর্জনের কেনার প্রমাণ পেয়েছে। যদি বলি যে এই রিসোর্টটি যেটি বলা হয়ে থাকে যে এই রিসোর্টটি কিন্তু অবৈধভাবে দখল করা, বিশেষ করে যে অভিযোগটি এসেছে যে স্থানীয় যে সনাতন ধর্মাবলম্বীদের জায়গা জমি আসলে তিনি জোরপূর্বক দখল করেছেন এবং জোর করে কেনার যে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে, সেটি কিন্তু আসলে তারা আজকে এখানে যেটি বলছেন যে এখন পর্যন্ত তার কোনো প্রমাণ পাননি। প্রমাণ না পেলেও যে সেই বিষয়টি উড়িয়ে দেওয়া যায় সেটিও কিন্তু তারা বলছেন না। তারা যেটি বলছেন যে তাদের কাছে এখন পর্যন্ত কোনো সনাতন ধর্মাবলম্বী যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকে কেউ কিন্তু এখানে
তাদের সামনে কিন্তু অভিযোগ করেননি। যদি তাদের কাছে কোনো অভিযোগ আসে, অর্থাৎ কোনো ভুক্তভোগী যদি অভিযোগ করেন বেনজির আহমেদের বিরুদ্ধে, তখনই কিন্তু তারা এই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন এবং বিষয়টির সত্যতা যাচাই করবেন। এর বাইরেও আমরা দেখেছি সকাল থেকে যে বিভিন্ন বিষয় তারা এখানে আসলে অনুসন্ধান করেছে। একটু যদি বলি যে বিভিন্ন অবৈধ কাজ হয় এই রিসোর্টটিতে, এরকম একটা অভিযোগ পাওয়া গিয়েছে। একটু যদি বলি যে সাধারণত যারা এখানে আসতেন তাদের জন্য বিশেষ মদের আসর বসানো হতো। এর বাইরেও স্পা সেন্টারের আয়োজন করা হতো এবং এই ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু তারা অনুসন্ধান করেছেন এবং বিশেষ করে আমরা দেখেছি যে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছেন। এর বাইরেও এই রিসোর্টের আসলে সম্পত্তির যে কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখেছেন এবং কম্পিউটার কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি হার্ড ডিস্ক তারা পর্যবেক্ষণ করেছেন। তো সব মিলিয়ে তারা আসলে আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশাল অঙ্কের কর ফাঁকির অভিযোগ রয়েছে, তবে সেটা কত সংখ্যা সেটা এখনো জানা যায়নি। তো এই ছিল সাভানা ইকো রিসোর্ট থেকে অভিযানের সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গোপালগঞ্জে। 15 বছর আগে মিরপুর 12 নম্বরের ঝিলপাড়ে 7 একর জায়গা দখল করে বস্তি গড়ে তোলা হয়। বরাদ্দ পেলেও জায়গা বুঝে পায়নি ঢাকা সাংবাদিক সমিতি। এবার জায়গা বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। না জানিয়েই উচ্ছেদ করার অভিযোগ করে দ্রুত পুনর্বাসনের দাবি বস্তিবাসীদের। মঙ্গলবার সকালে মিরপুর 12 নম্বরের ঝিলপাড় বস্তি উচ্ছেদে আসেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সদস্যরা। প্রথমে বস্তির দক্ষিণ ভাগে শুরু হয় উচ্ছেদ অভিযান। 7 একর জায়গায় গড়ে ওঠা বস্তিটিতে বসবাস করেন প্রায় 35,000-এর বেশি মানুষ। আগাম নোটিশ ছাড়াই উচ্ছেদ করায় ক্ষোভ জানিয়ে পুনর্বাসনের দাবি জানান তারা। তাও ছিল তোকে টাকা নিতাম, হসপিটাল পাইতাম, পয়সা কিনে তাও তো পারলাম সব কিছু দইলা। কেন আমাদের সময় না টেবুল না দিয়ে আমাদের বসিরা উদ্ঘাট করে দিল, ঠিক আছে, আমাদের সময় দিল না, আমাদের জানাই না। দিন না 24 ঘন্টা ভরিয়া আমরা জায়গা ঘর গুড়াইছি, ঘর উড়ে এত বছর রইছি, ওখানে আমাকে উচিত করে দিছে। আমাদের হাতে কিস্তি হয় না, আমাদের হাতে কোনো কিছু পাই না। পুনর্বাসন তো সারা জীবনে দিয়েছে এমপি সাহেব। 2006 সালে ঢাকা সাংবাদিক সমবায় সমিতিকে ঝিলপাড়ে 7 একর জমি বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর 3 বছর পর বেদখল হয়ে যায়। সমিতির সভাপতি বলেন অনেক বছর ধরেই জায়গা বুঝে পাননি তারা, এখন নতুন সরকারের আমলে জায়গা বুঝে নিচ্ছেন। প্রতিবারই ইলিয়াস মোল্লার লোকরাই এই জায়গাটা দখল করেছে, যতবারই ভেঙেছে ততবারই ইলিয়াস মোল্লা, যেহেতু উনি এমপি ছিলেন, যেহেতু উনি সন্ত্রাসী ছিলেন, সন্ত্রাসী লালন পালন করতেন, উনি সন্ত্রাস কায়েম করে এই জায়গাটা বারবারই দখল করে নিয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন আগাম নোটিশ দেওয়ার পরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। গৃহায়ণ সিদ্ধান্ত নিয়েছে সরকারি মহল থেকে যে এটা উচ্ছেদ করে বরাদ্দ প্রাপকদেরকে বুঝিয়ে দেওয়া হবে। আমরা সেভাবে এগিয়েছি। এটা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করছি। আমরা যথাযথ প্রপার নিয়ম মেনে আমাদের কাছে একটা ফাইলই আমরা মেনটেন করি মোবাইল কোর্টের, সেই ফাইলের যথাযথ সবকিছু ডকুমেন্ট রেখে আমরা এটা প্রোগ্রেস করেছি। উচ্ছেদ অভিযানের প্রস্তুতি হিসেবে গেল মঙ্গলবার বস্তির বিদ্যুৎ ও পানি সংযোগ বন্ধ করা হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মিরপুর 12 নম্বরে ঝিলপাড় বস্তিতে আছেন রিপোর্টার আবু সাইদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, সকাল থেকে মিরপুর 12 নম্বর ঝিলপাড় বস্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এবং পুলিশ। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে সকালের উত্তর পাশের অংশে তারা শুরুতে উচ্ছেদ অভিযান শুরু করে এবং স্থানীয় বস্তিবাসীদের দাবি এখানে প্রায় কয়েক হাজার ঘরবাড়ি অলরেডি তারা ভেঙে ফেলেছে এবং প্রায় 20,000 মানুষ এখানে বসবাস করেন। সেইখানে 20,000 মানুষের শুরুর দিকে দক্ষিণ অংশে উচ্ছেদ করার পর এরপরে উত্তর অংশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং বস্তিবাসীদের অভিযোগ যে তাদেরকে পুনর্বাসন না করেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তো তারা সরকারের কাছে দাবি করেছে তাদের এই উচ্ছেদ অভিযান পরবর্তীতে পুনর্বাসন যেন করা হয় এবং এখানকার নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন যে এই জায়গাটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা সাংবাদিক সমিতিকে 2006 সালে বরাদ্দ দেয় এবং 300 সাংবাদিককে বরাদ্দ দেওয়ার পর 2009 সালে এসে তৎকালীন সরকারের নেতাকর্মীরা এবং ইলিয়াস মোল্লার কথা উঠে আসে, তারা কিনা এই জায়গাটা দখল নেয়।
এবং দখল নেওয়ার পর প্রায় 15 বছরের অধিক সময় পর এখন ঢাকা সাংবাদিক সমিতির এই জায়গাটা এখন তারা বুঝে নিচ্ছেন। তো তাদের দাবি যে বারবার উচ্ছেদ হওয়ার পরও যখন আবার দখল হচ্ছে সেই দখলটা যাতে অব্যাহত আর না হয় এবং তারা যেন তাদের জায়গাটা বুঝে পায়। এদিকে এই স্থানীয় মানুষের এর আগে যেটা ঘটেছিল যে 11 জানুয়ারিতে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যে আপনারা এখান থেকে সরে যান, এবং 14 জানুয়ারি সেই নোটিশের ভিত্তিতে 7 দিনের সময় বেঁধে দিয়ে তাদেরকে কিন্তু ওই বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এবং এই 7 দিন সময় বেঁধে দেওয়ার পর আজকে সকাল থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে পুলিশ এবং নির্বাহী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল। এবং তারা বলছেন যে অভিযান চলছে সেটা কিন্তু চলমান থাকবে এবং যতক্ষণ না এই পুরো উচ্ছেদ অভিযান সম্পন্ন না হবে তারা ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করবে। এবং এখানে আমরা তাদের সাথে যে কথাটা জানতে পেরেছিলাম যে উচ্ছেদ অভিযানের এই পর্যায়ে তারা সবশেষে উচ্ছেদ শেষে তারা তাদের পর্যাপ্ত তথ্য এবং কি পরিমাণ ঘরবাড়ি উচ্ছেদ হয়েছে সেটা জানাবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর 12 নম্বর থেকে। রাজধানীর তেজগাঁওয়ে রেলের জমি দখল করে গড়ে ওঠা 200 খুপড়ি বাড়ি গুড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এতে থাকার জায়গা ও সহায় সম্বল হারিয়ে নিঃস্ব বসবাসকারীরা। দ্রুত পুনর্বাসন চান তারা। রেলওয়ে বলছে 80% জমি উদ্ধার না হওয়া পর্যন্ত সারা দেশে চলবে উচ্ছেদ অভিযান। ফজিলা খাতুন, বয়স 85 বছর। 70 বছর ধরে রাজধানীর তেজগাঁওয়ের রেললাইনের পাশে ছোট কুপড়িতে থাকতেন, কিন্তু রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সবকিছু হারিয়ে এখন নিঃস্ব। প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে না পারলেও পোষা বিড়াল আর কুকুরকে বাঁচিয়েছেন ঠিকই। দয়া করে জায়গা দিবেন, না হলে আমার ঠাকুরের কোনো গুজা নাই, ব্যাগকালা দিয়ে নাই পেয়েছে বাবা। মঙ্গলবার সকালে এক্সকেভেটর মেশিন দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ছোট ছোট খুপড়ি ঘর, অস্থায়ী হোটেল। বাদ যায়নি অবৈধভাবে রেলের জায়গা রাখায় ভ্যান, টঙের দোকান। আমরা কোনো নোটিশ দেওয়া হয়নি, আমরা কোনো নোটিশ পাই নাই। আমাদের দাবি আমাদেরকে 2টা দিন সময় দেখ, আমরা এটা নিজেরা খুলে লয়ে যাব। হালত বরত করে আমরা এখানে এলাকার অনেক সবাই টাকা এটাতে ইনভেস্ট করছি, তো আমাদের যদি 2টা দিন সময় দেন, আমাদের তো লস তো গেছেই, তো 2টা দিন সময় দিলে আমরা 2টা দিন সময় দেন। কর্তৃপক্ষ বলছে রেলের বেদখল হওয়া প্রায় 80% জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলবে। রেলের বাংলাদেশ, সারা বাংলাদেশে বহুত জমি, রেলের 80% জায়গায় বেদখল। স্থাপনা তো প্রায় আপনারা দেখছেন প্রায় 200-র মতো বাড়ি আছে, ছোট ছোট ঘর আর কি, মানে 200-র মতো দোকানও ভেঙেছে আনুমানিক। দেশজুড়ে রেলের জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান রেলের কর্মকর্তা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। ভ্যাট বাড়ানোর কারণে পণ্যমূল্যে তেমন প্রভাব পড়েনি বলে দাবি করছেন অর্থ উপদেষ্টা। তিনি জানান কিছু কিছু পণ্যের ক্ষেত্রে ভ্যাট আরোপের বিষয়ে সামনে বাজেটে সমন্বয় করা হবে। উপদেষ্টা আরও জানান সাশ্রয়ী মূল্যে খোলা বাজারে ডিম, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য বিক্রির বিশেষ OMS কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিত্যপণ্যের দাম কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে বর্তমানে চালের দাম সহনশীল পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। অর্থ উপদেষ্টা বলেন সরবরাহ পদ্ধতির জটিলতার কারণে চালের দাম বেড়েছিল। কি প্রেক্ষিতে করেছি, কি রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটে যেটা মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের উপরে হিসাবে ওষুধের কম, আপনার এসে এবং ISP 0 করে দিয়েছি। স্বল্প আয়ের সাধারণ মানুষকে টার্গেট করে প্রথমে বিশ্বাস অর্জন, তারপর লাভের আশা দেখিয়ে টাকা হাতিয়ে নেয়া। রাজধানীর পুরান ঢাকায় সমবায় সমিতির নামে এমন বেশ কিছু প্রতিষ্ঠান শত কোটি টাকা নিয়ে উধাও। সাইফুল ইসলামের রিপোর্ট।
প্রতি মাসে 20,000 টাকা লাভের আশায় মেয়ের বিয়ের জন্য জোগাড় করা 11 লাখ টাকা দি নিউ বেসিক MCS এ বিনিয়োগ করেছিলেন আবুল বাশার। টাকা তুলতে এসে দেখেন কোম্পানি লাপাত্তা। আমার গলবাড়ি মাইয়ার হিতে বিয়ের কথা বলতে চলে, আমি গদ্দর করে মিটে এটা দিয়ে বাসাবাড়িতে কাজ করে 2 লাখ টাকা জমান মনি আক্তার। লাভের আশায় বিনিয়োগ করেন রূপালী সঞ্চয় ঋণদান সমিতিতে। টাকা তুলতে এসে দেখেন তালা ঝুলছে সমিতির দরজায়। ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা আমার আটকাইছে। পরে আমি কইছি 10,000 টাকা আইন দেন, আইসে দেখি এটি তালা মারা। ফোন দিছি, মোবাইল বন্ধ। এখন ভাই আমার টাকাটা আমি ফেরত চাই। পারতে পারতে মনে করেন ওদের কাছে আমার 57 লাখ টাকা জমছে। এভাবে রাজধানীর অলিতে গলিতে সমবায় সমিতির নামে গড়ে উঠেছে বিভিন্ন প্রতারণার প্রতিষ্ঠান। এদের নামের সঙ্গে মিলে এমন ব্যাংকের লোগো নকল করে প্রতারণা করছে। এর মধ্যে মধুমতি, রূপালী, সোনালী ও বেসিকের চেয়ারম্যান এবং এমডির সাথে যোগাযোগ করলে নাম্বার বন্ধ পাওয়া যায়। এদের মধ্যে আছে পারিবারিক সম্পর্ক। রূপালীর চেয়ারম্যান আজিজ খানের বাসায় গেলে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা বলছেন আজিজের মেয়ে ও রূপালীর এমডি ওয়াহিদুজ্জামান মুন্সির ভাই দুজনেই অতিরিক্ত পুলিশ সুপার। তাদের হস্তক্ষেপেই প্রতারণার মামলাগুলো আগাচ্ছে না। ওনার মেয়ের দাপট দেখাই, আমার কিচ্ছু করতে পারবেন না, ওনার মেয়ে পুলিশ অফিসার। ফোনে যোগাযোগ করলে কথা বলতে রাজি হননি আজিজ খানের মেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লাবণী। অন্যজন ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যান। আমি সময় টিভি রিপোর্টার সাইফুল ইসলাম বলছিলাম। আপনার বাবা বেশ কয়েকটি সঞ্চয় সমিতির সাথে জড়িত আর কি। দেশে সমবায় সমিতির সংখ্যা 1,82,071টি। গ্রাহকের টাকা আত্মসাৎ করা ভুইপুর সমিতির অনুমোদন দেওয়া সমবায় অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযোগ দিলে ব্যবস্থা নেবেন তারা। কিছু আছে হয়তো তাদের ক্যাপাসিটি নাই, ইনভেস্টমেন্ট এমন হয়ে গেছে, ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেছে, তখন তারা পারে না, সেগুলো নিয়ে সমস্যা থাকে, সেগুলো একটু টাকাটা পেতে একটু সময় লাগে, কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করি। গ্রাহকের এমন কান্নার রোল আর আর্তনাদ সীমাবদ্ধ থাকে অভিযোগ এবং মামলাতেই। কেননা শত চেষ্টার পরেও মেলে না জমাকৃত অর্থ। তাহলে কি সব সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে থাকবে এসব লুটেরা ব্যক্তিরা, নাকি তারা আইনেরও ঊর্ধ্বে? সেই প্রশ্ন থেকেই যায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। আমরা ফসল করি, কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। প্রতিদিনই কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসছে মৃত কাছিম। 2 সপ্তাহে মারা গেছে 50টিরও বেশি কাছিম। স্থানীয়দের অভিযোগ, মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়ে এসব জলচর প্রাণী। কক্সবাজার সমুদ্রের সোনারপাড়া উপকূল। এই সৈকতের বালিয়াড়িতে পড়ে রয়েছে 5টি মৃত সামুদ্রিক কাছিম। প্রত্যেকটির পেটে রয়েছে ডিম, আর শরীরের বিভিন্ন স্থানে ফুটে উঠেছে আঘাতের ক্ষতচিহ্ন। সাগর দিকে বাসা কেন কি চলে আসে,
কি জন্য মরে আমরা কি জানি না। সব কাশিমের মধ্যে ডিম আছে, সব কাশিম বাইরে থেকে কাঁচার মধ্যে আসে, বাতাসে কিনারে চলে আসে। সৈকতের দরিয়ানগর, হিমছড়ি, সোনারপাড়া, পেচারদ্বীপ, ইনানি সহ বেশ কিছু পয়েন্টে প্রতিদিনই ভেসে আসছে মৃত কাছিম। স্থানীয়দের দাবি, সমুদ্রে প্রতিদিন মাছ শিকারে যায় শত শত ট্রলার। এ সময় উপকূলের ডিম পাড়তে আসা এসব জলচর আটকা পড়ছে জেলেদের জালে। আর জেলেরা কাছিমগুলো নিরাপদে ছেড়ে না দিয়ে উল্টো আঘাত করে মেরে ফেলছে বলে অভিযোগ স্থানীয়দের। জালে যখন বাজে যায় ওনারা কি করে, ওখানে পা ভাঙ্গা দেয়, আবার খন্দার দিক গেজি মারে। তুই কিনারে আসি দেখছি, পুকুরের কাছতে দেখছি দোকানে সব কাশিমে কি ডিম আছে। মানুষের অসতর্কতায় দিন দিন হুমকির মুখে পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্য। কাছিমের ডিম পাড়ার স্থানগুলো নিরাপদ জোন করার দাবি পরিবেশবাদী সংগঠনগুলোর। নির্দিষ্ট জায়গায় যেখানে কাশিমে এসে প্রতিবেশী ডিম পাড়ে, ওই জায়গাতে আমরা যদি একটি কাঁটাতারের বেড়া দিয়ে বা একটা নিরাপদ জোন ঘোষণা করতে পারি, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। তবে এনজিওদের এটা দায়িত্ব না দিয়ে আমার মনে হয় এটি সরকারিভাবে এই দায়িত্বতে পালন করা উচিত। কাছিম নিয়ে কাজ করা সংস্থা ন্যাকম জানিয়েছে, গেল এক মাসে কক্সবাজার সমুদ্র উপকূলে জীবিত 10টি কাছিম থেকে সংগ্রহ করা হয় 1710টি ডিম। গত বছর কক্সবাজার সমুদ্র উপকূলে মারা যায় 110টিরও বেশি কাছিম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরার সুযোগ করে দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ 21শে মার্চ পর্যন্ত বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। গেল বছর মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় 31শে ডিসেম্বর। তবে এই সময়ের মধ্যে যারা নিজ দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র তাদের জন্য চলতি বছরের 21শে মার্চ পর্যন্ত পুনরায় এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। সোমবার মালয়েশিয়ার অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, 2024 সালের 31শে ডিসেম্বরের আগে যে সকল অবৈধ অভিবাসী অনলাইনে নাম নিবন্ধন করেছে অথচ কোনো কারণে দেশে ফিরতে পারেনি, শুধুমাত্র সে সকল অবৈধ অভিবাসীরা আত্মসমর্পণের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারবেন। কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত, আর সম্প্রতি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের জন্য 300 রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। যে কোনো নির্বাচিত শক্তি অনির্বাচিত সরকারের চেয়ে ভালো বলেন মির্জা ফখরুল। ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন চায় বিএনপি। ভোটে পোস্টারের ব্যবহার দেখতে চায় না সংস্কার কমিশন। 15 বছর ধরে মিরপুরের ঝিলপাড়ের 7 একর জমি দখল, গুড়িয়ে দেওয়া হলো বস্তি। রেলের জায়গা উদ্ধারে তেজগাঁওয়ে উচ্ছেদ অভিযান। এবং ক্ষমতা নিয়ে নির্বাহী আদেশের ঝড় ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জলবায়ু চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আসবে না পরিবর্তন, মত বিশ্লেষকের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।